50,000 বাড়িয়ে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। চালু হচ্ছে সম্পদকর ব্যবস্থাও। একই সময় চাল, ডাল, চিনি, খেজুর, ফল ও সব ধরনের নিত্যপণ্যের উপর থাকা উৎসে কর 0.5% নির্ধারণ করা হয়েছে। আগাম আয়কর বসছে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার, বিমানের উপরও। অনলাইন গেমিংয়ের উপর 25% উৎসে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। অন্যদিকে বিলাসবহুল গাড়ি বা 3,500 সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর 8 লাখ টাকা বাড়িয়ে 10 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে 1500 সিসির ক্ষেত্রে তা থাকছে 25,000 টাকাই। মাত্র 10 বছরে 1/3 কমেছে দেশীয় গ্যাসের উৎপাদন। ফলে চাহিদা বাড়লেও যোগান দিতে পারছে না সরকার। উল্টো বড় অংশের নির্ভরতা তৈরি হয়েছে আমদানির ওপর। এমন বাস্তবতায় সরবরাহ কমানো হয়েছে বাসাবাড়ি এবং পরিবহন খাতে। আর প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানা। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন না বাড়িয়ে এভাবে চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। রাকিব হোসেনের রিপোর্ট। রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা ফিলিং স্টেশন। গ্যাসের জন্য লম্বা লাইনে যানবাহন চালকরা। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর মাত্র 168 টাকার সিএনজি নিতে পেরেছেন অটোরিকশা চালক কামরুল হাসান। সিরিয়ালের সামনে থাকা আরেক চালক পেলেন মাত্র 83 টাকার। মূলত গ্যাসের চাপ না থাকায় যানবাহনগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। আমার গাড়িতে যে গ্যাসের ক্যাপাসিটি তাতে প্রায় 300 টাকায় গ্যাস ঢুকতো, সেখানে 168 টাকা মাত্র ঢুকছে। 2 ঘন্টা সিরিয়াল ধরে আয়া 83 টাকার গ্যাস পাই। এই যে রোদ পড়তাছি, সিরিয়াল এখানে দেখতেছি, সারাদিনে দৌড়াদৌড়ি করতেছে, সিরিয়ালে থাকতে পারি না। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। আমি নিকুঞ্জতে গেছি, ওখানে বন্ধ। তারপরে কুড়িল বিশ্ব রোডের ওখানে বন্ধ। এখানে আইসা রেল লাইনের পুলিশ বক্স পার হয়ে সিরিয়াল ধরে এই যে মাত্র গ্যাস পাইলাম। ঢাকার বেশ কিছু ফিলিং স্টেশনের অবস্থা এরকম। চাপ না থাকায় বহু পাম্পে বন্ধ রাখা হচ্ছে সরবরাহ। এতদিন জ্বালানি তেলে গ্রাহকরা যে ভোগান্তিতে ছিলেন তা এখন এসে পড়েছে গ্যাসের গ্রাহকদের কাঁধে। লম্বা সময় ধরে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। পুরান ঢাকার ওয়ারি এলাকার এই পাম্পে অনেক সময় ধরে অপেক্ষা করছেন এই যানবাহন চালকরা। কিন্তু প্রশ্ন হলো, কেন এত অপেক্ষা এবং কেন গ্যাস দেওয়া হচ্ছে না? আমরা ম্যানেজারের কাছে একটু জানতে চাই। আমাদের এখানে প্রেশার কম, যার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। এটা মাসের শুরু থেকেই চলতেছে, যার কারণে গ্রাহকরা কষ্ট পাচ্ছে, আমরাও ক্ষতির মুখে আছি। সম্প্রতি ঢাকার তেজগাঁও, ধানমন্ডি, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় বেড়েছে গ্যাস সংকট, যা একসময় সীমাবদ্ধ ছিল কেবল শীত মৌসুমে। ফলে বিপাকে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। গ্যাসের অনেক সমস্যা, ঠিক মতো গ্যাস আসে না, পাক করে খাওয়া দাওয়া টাইম মতো খাওয়া, অফিসে যাওয়া যায় না। যে রাতে 11টার পরে গ্যাস আসে রান্না করার জন্য, আর হচ্ছে আবার 3টা থেকে 4টা ভোরে চলে যায় আর কি। তো সারাদিন হচ্ছে, যদিও কয়েকটা বাসাতে থাকে আশেপাশে, সেটা হচ্ছে নিভু নিভু জলে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে সব মিলিয়ে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ 270 কোটি ঘনফুটের আশপাশে। অথচ 1 দশক আগে কেবল দেশীয় উৎস থেকে দেয়া যেত এই পরিমাণ। কিন্তু এখন তা নেমেছে 2/3, যা পূরণ করতে হচ্ছে আমদানি করে। আর এই কারণে বদলাতে হয়েছে সরবরাহের অগ্রাধিকারও। বর্তমানে সিংহভাগ গ্যাস যাচ্ছে শিল্প কারখানা, সার ও বিদ্যুৎ উৎপাদনে। ফলে স্বাভাবিকভাবেই সরবরাহ কমছে আবাসিক ও পরিবহন খাতে। বুয়েটের এই অধ্যাপক বলছেন, বর্তমান প্রেক্ষাপটে গ্যাস দিয়ে বিলাসিতা করার সুযোগ নেই। এখন কিন্তু আমাদের সেই রিজার্ভ নাই, এবং আমাদের ইম্পোর্টেড হচ্ছে এলএনজি, যেটা ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেই বিলাসিতা করার তেমন সুযোগ নাই। কোনো কনজিউমার পে করছে, ঠিক তার বিপরীতে সে গ্যাস পাচ্ছে না, এটা কখনো অ্যাকসেপ্টেবল না। এটা আমরা আশা করি না। এটা সরকারকে এই ধরনের সিচুয়েশন কন্টিনিউ করাটা ঠিক হবে না। গ্যাস সংকটের পেছনে আরেক বড় কারণ পুরনো পাইপলাইন চুরি এবং অপচয়। রাকিব হোসেন, 71, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বেজার এক অনুষ্ঠানে তিনি বলেন, সরঞ্জাম আমদানিতে শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি উদ্যোক্তাদের অন্তত 5 বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার চিন্তা করা হচ্ছে। এ সময় পাকিস্তানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, এই পথে সাফল্য পেয়েছে দেশটি, তাই সেই মডেল অনুসরণ করা যেতে পারে। আগামী জুনের মধ্যে সরকার সৌর বিদ্যুতের জন্য একটি বিনিয়োগ বান্ধব নীতিমালা ঘোষণা করবে বলেও জানান তিনি। এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ শিল্পনগরে অবস্থিত সোনাগাজী 130 মেগাওয়াট সৌর বিদ্যুৎ এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বেস পিপিপি প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে এই কর্মশালার আয়োজন করে বেজা। I request all my investors
I'm here to give you policy support. You are there to invest. And I also assure that you will get your return. দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ ছাড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেইমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেয়া হয়েছে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয়েছে এমন অবস্থা। আব্দুজ্জাহের আনাসের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেওয়া হবে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয় এমন অবস্থা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো হিসেবে 10 বছর লেনদেন না হলে অথবা গ্রাহক খোঁজ না নিলে জমা থাকা অর্থ পরিণত হয় দাবিহীন আমানতে। পরে যার মালিক হয় বাংলাদেশ সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে এসব হিসাবে জমা রয়েছে 100 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। অনেক ক্ষেত্রেই এমনগুলো খুব ছোট ছোট হতে পারে যে আসলে সত্যিকার অর্থে অনেকে চিন্তা করেন যে এই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা উদ্ধারের জন্য যে পরিমাণ পরিশ্রম হবে সেই পরিশ্রম দিয়ে আসলে ওইটাকে হয়তো রিকভার করার প্রয়োজন নাই। বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা সামগ্রিকভাবে একটা অভিভাবকত্ব নিয়ে এই ব্যাংকিং ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছে, সুতরাং তারা এইটাকে ম্যানেজমেন্ট করবে, এটা অস্বাভাবিক কিছু না। অদাবিকৃত আমানতের সবচেয়ে বেশি অর্থ রয়েছে বিদেশি সিটি ব্যাংক এর কাছে, প্রায় 15 কোটি টাকা। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, HSBC, ইস্টার্ন ও সিটি ব্যাংকের। আর ব্র্যাক ব্যাংকের কাছে রয়েছে $87,000 বেশি অদাবিকৃত বৈদেশিক মুদ্রা। সব মিলিয়ে ব্যাংকগুলোর কাছে বিদেশি মুদ্রা রয়েছে $3.5 লাখ মতো। ব্যাংকাররা বলছেন গ্রাহক মারা গেলে, নিখোঁজ হলে কিংবা বিদেশে চলে গেলে অনেক সময় হিসাবের টাকা তোলা হয় না। এছাড়া ভুল ঠিকানা, অনিষ্পন্ন বিল, পে অর্ডার বা ড্রাফট জটিলতার কারণেও পড়ে থাকে এসব অর্থ। কোনো অ্যাকাউন্টে যদি 10 বছরের উপরে কোনো লেনদেন না হয় তবে এটা ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হয়। তারপর ওই ব্যালেন্সটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেয়, সরকারি অ্যাকাউন্টে জমা হয়। এখন তারও পরে মনে করে আরো 10 বছর পর যে গ্রাহক আসলো যেমন টাকা দেন, তখন ব্যাংক তাৎক্ষণিকভাবে তার টাকা ভেরিফাই করে তার নিয়ম তার টাকা ফেরত দেয়। তখন বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লেম করলে বাংলাদেশ ব্যাংক সরকারি অ্যাকাউন্ট থেকে আবার টাকা ব্যাংকে দিয়ে দেয় গ্রাহকের অ্যাকাউন্টে। আইন অনুযায়ী কোনো হিসাব 10 বছর নিষ্ক্রিয় থাকলে গ্রাহকের ঠিকানায় নোটিশ পাঠায় ব্যাংক। এরপর সাড়া না মিললে তা জমা করা হয় বাংলাদেশ ব্যাংকে। দাবিদার খুঁজতে 1 বছর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। পরে আরও 1 বছর পর্যন্ত অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকে। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা। স্বজনদের সুবিধা দিতে অপ্রয়োজনীয় প্রকল্প তৈরি করে অর্থনীতিকে ডুবিয়ে বিদায় নিয়েছে আওয়ামী সরকার। অর্থনৈতিক পরামর্শক কমিটির সভায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় তিনি বলেন, আওয়ামী আমলে উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থের তছরূপ ছিল নিয়মিত ঘটনা। এতেই ঋণের ভারে জর্জরিত দেশ। তাই ক্ষমতায় এসেই জনগণের টাকার সঠিক ব্যবহারের উপর জোর দিয়েছে বর্তমান সরকার। অহেতুক প্রকল্প না নিয়ে বাস্তবমুখী উন্নয়নে মনোযোগী তারা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে প্রতিষ্ঠান কাজ করতো না, এই বিষয়ে তো সবাই একমত যে এটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো কাজ করতো না, নাজিল হতো এবং ঠিক হতো যে পৃষ্ঠপোষকতা কিভাবে চলবে এবং এর মাধ্যমে স্বজন তোষণ কিভাবে হবে। সেই যে গোষ্ঠীতান্ত্রিকতা সেটা কিন্তু সর্বব্যাপী ছিল। 3 মাস ধরে চলা সোনালী ব্রয়লার মুরগির উচ্চ মূল্যের সাথে এবার যোগ হয়েছে ডিমের দাম। মাসের ব্যবধানে 50 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150 ঘরে। সমান তালে বেড়েছে সবজিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামও। ফলে বাজারের ফর্দ ছোট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মানসুরা বেগম। অটোরিকশা চালক স্বামীর স্বল্প আয়ে কোনো রকম চলে সংসার। নিত্যদিনের খাবারে জোটে না মাছ মাংস, তাই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে একমাত্র ভরসা ডিম। এবার সেখানেও বাদ সাধছে উচ্চ মূল্য।
মাহফুজ আলমের মতো মধ্যবিত্তের গল্পটাও প্রায় একই। 1 মাস আগে যে ডিম 100 থেকে 110 টাকা কিনতেন তা এখন কিনতে হচ্ছে 150 টাকায়। ফলে মাসে 3 ডজন ডিমের চাহিদা থাকলেও বাড়তি দামে বাধ্য হচ্ছেন কাটছাটে। এখন তো যা দেখা যাচ্ছে মনে হয় অর্ধেক কাটছাট করতে হবে। সব কিছুই তো বাড়তি, অবশ্যই এটা এখন মানে কনজাম্পশন কমাতে হচ্ছে ডেফিনেটলি। হিসেব বলছে বছরে 2000 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 2000 কোটি পিস। ভোক্তাদের অভিযোগ, বাড়তি উৎপাদনের পরও ব্যবসায়ীদের কারসাজিতে পড়তে হয় ভোগান্তিতে। যদিও আবহাওয়াজনিত কারণে উৎপাদন কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। খামারিয়ারা কিছু বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বাদলের দিন তো এই জন্য ডিম আসতে পারে না, এই জন্য দাম বাড়ায় দিচ্ছে। অভাব তো না, কিন্তু আমরা যাদের থেকে আনি তারা দাম বাড়ায় দাম এই আর কি। কিন্তু বাজারে সাপ্লাই প্রচুর, কি কারণে জিনিস বাড়ে দাম এটা আমরাও বুঝি না। বেশ কয়েকদিন ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি ও নিত্যপণ্য, যার লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। কঠিন বাজারের অবস্থা। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙবেন, সরকার যে পর্যন্ত পদক্ষেপ না নেবে, সমস্ত কিছু রোলার এগুলো জনগণের উপরে পড়বে। আমাদের বই কলম পড়ে আসে যে সরবরাহ বিষয়ের দাম কমে যায়, এখানে উল্টো হয়ে গেল। যে সরকার আসে সেই সরকারই বলে সিন্ডিকেট ভাঙবে, ভাঙতে তো দেখি না ভাইয়া। সবার চিন্তা সবাই করে ভাইয়া, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা কেউ করে না। গেল 2 সপ্তাহ আগে ছিল মরিচ হচ্ছে 80 থেকে 100 টাকা, এখন ওই মরিচ হচ্ছে 160 টাকা। আর ইভেন 100 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই বাজারে। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে সরবরাহ ও বাজার ব্যবস্থায় নজর দেওয়ার কথা জানান ক্যাবের সভাপতি। আপনার প্রায়োরিটি সরকারের ক্ষেত্রে যেগুলো দেখছি তাদের প্রায়োরিটি ভিন্ন জায়গায়। এখন সেই জায়গার থেকে যদি আমরা এই জায়গাটাকে সবচেয়ে মানে জনগুরুত্বপূর্ণ হিসেবে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে সামনে কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের বিপদ আসবে। এপ্রিলে মূল্যস্ফীতি আবারও ছাড়িয়েছে 9% ঘর। সেই হিসেবে টানা 51 মাস ধরেই মজুরি বৃদ্ধির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার। মিসবাহ হাসান, 71, ঢাকা। আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সম্মেলনে ব্রিক্স সদস্যদের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানান আব্বাস আরাকচি। এ সময় তেহরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করেন তিনি। এদিকে ট্রাম্পের চীন সফরের কারণে এবারের সম্মেলনে অংশ নিতে পারেননি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গরুর মাংস আমদানিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর রপ্তানি অনুমোদন নবায়ন করে কিছুক্ষণ পর আবার বাতিল করল চীন। এ নিয়ে গেল 1 বছরে 400টিরও বেশি গরুর মাংস প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের রপ্তানি অনুমোদন বাতিল করেছে চীনা শুল্ক বিভাগ। যদিও ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েক সপ্তাহ আগেই এই নিয়ে বেইজিংয়ের সাথে আলোচনার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক চলাকালে শুল্ক বিভাগের ওয়েবসাইটে মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন কার্যকর হিসেবে দেখা যায়। তবে কিছুক্ষণ পরেই তা আবার মেয়াদ উত্তীর্ণ দেখায়। চীনের শুল্ক বিভাগকে এই বিষয়ে তলব করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।